শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিনান্স ও ব্যাংকিং এর নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা ইতিমধ্যেই আমাদের অধ্যায় 2 অর্থায়নের উৎস এই চ্যাপ্টারটি গত ক্লাস থেকে শুরু করেছি এবং আমরা গত ক্লাসে অর্থায়নের বিভিন্ন উৎসগুলোর মধ্যে থেকে আমরা কিন্তু একটা চার্ট দেখেছিলাম। সেই চার্টের থেকে আমরা অভ্যন্তরীণ উৎসের যে মালিকানা ভিত্তিক উৎস এবং মুনাফা ভিত্তিক উৎস সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে এর পরের থেকে কিছু অংশ আমি আলোচনা করব আমাদের এই অধ্যায়ে। তো মূলত আমাদের বইয়ের 18 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমি আলোচনা করব। মূলত 22 পৃষ্ঠার কিছু অংশ 21 পৃষ্ঠায় মূলত আজকের আলোচনায় থাকবে। 21 নম্বর পেজ পর্যন্ত আমি আলোচনা করব। তো এই সেই ছক যেটা আমি একটু আগে বলতেছিলাম। তো এই ছকের থেকে কিন্তু আমরা অভ্যন্তরীণ তহবিলটা নিয়ে গত ক্লাসে কথা বলেছি, যেখানে আমরা মালিকের মূলধন, শেয়ার, অবন্টিত মুনাফা, লভ্যাংশ সমতাকরণ তহবিল এগুলা নিয়ে কথা বলেছি। আজকে মূলত আমি এই প্রাতিষ্ঠানিক উৎসটা নিয়ে কথা বলবো এবং তার আগে কিছু বহিস্থ তহবিলের এর সাথে আমি বহিস্থ তহবিলটা নিয়েও একটু কথা বলবো। তো আজকে প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো আছে সেটা নিয়ে কথা হবে। তো মূলত বহিস্থ তহবিল কি, অর্থাৎ বাহিরের থেকে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে বাহিরে কোনো উৎস থেকে যখন আমরা তহবিল সংগ্রহ করব, যেমন সেটা কি হতে পারে, ব্যাংক থেকে ঋণ নিতে পারি। যে কোনো ব্যাংকে গিয়ে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান যদি ব্যাংক ঋণ চায় সেটা নিতে পারে, তো সেটা হয়ে যাবে বহিস্থ তহবিল। এটা সবচেয়ে, ব্যাংক ঋণ হলো বহিস্থ তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় উৎস। ব্যাংক ঋণের বেশ কয়েকটি বৈশিষ্ট্য থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের নৈবিত্তিক এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসে। প্রথমত, ব্যাংক ঋণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে। তো উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করে সুদ আসলকে ফেরত দিতে হয়। অর্থাৎ তুমি যদি আজকে ব্যাংকে যাও, ব্যাংকের থেকে যদি ঋণ নাও, যে 5 লাখ টাকা ঋণ চাইলা, তো 5 লাখ টাকা ব্যাংক তোমাকে দিবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে যে আপনি 5 বছরের মধ্যে এই 5 লাখ টাকা শোধ করতে হবে। দেন আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সুদের হার। তো একটা পার্সেন্টেজ সুদ দিতে হবে। তো 5 লাখের এগেনস্টে হয়তো বা বলবে 10% করে সুদ দিতে হবে। তো এই 10%টা হচ্ছে আমার সুদের হার এবং এটাও নির্দিষ্ট, যা দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন করা হয় না। অর্থাৎ তুমি যখন ঋণ নিবা, তো তোমার মেয়াদ যদি 5 বছর হয়, 5 বছর তোমাকে 10% করেই সুদ দিতে হবে। নিয়মিতভাবে সুদের অর্থ ও কিস্তি পরিশোধ করতে হবে এবং মেয়াদ শেষ হলে আসল পরিশোধ করে কারবারের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ প্রতিনিয়ত, এটা মাসিক ভিত্তিক হইতে পারে, বাৎসরিক ভিত্তিক হইতে পারে, যে বার্ষিক সে কিস্তি এবং ঋণের টাকা কিছুটা কিছুটা করে পরিশোধ করে যাবে, হয়তো একবারে না, অল্প অল্প করে পরিশোধ করবে এবং এটা অবশ্যই বাধ্যতামূলকভাবেই করতেই হবে। কারবারটি যদি লাভজনক নাও হয় তবুও কিন্তু সেই অর্থ ফেরত দিতে হবে। তো তুমি 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করলা, ব্যবসায় লাভ হইলো না, সেই ক্ষেত্রেও ব্যাংককে তোমার সেই 5 লাখ টাকা এবং সুদ ফেরত দিতেই হবে। এছাড়া ব্যাংকের কাছ থেকে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রি করেও এই ধরনের তহবিল সংগ্রহ করা যায়। তো আমরা বন্ড, ডিবেঞ্চার এটা পরের চ্যাপ্টারে দেখবো মূলত। তো এটাও এক ধরনের ঋণপত্র, ঋণ। কিছু জামানতের বিপরীত, অর্থাৎ কিছু জমা রেখে আমরা যখন কোনো কোম্পানি ঋণ নেয়, তখন মূলত এই বন্ড বা ডিবেঞ্চার বলা হয় সেটাকে। এবং অগ্রাধিকার শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করে বহিস্থ উৎস হিসাবে পরিচিত। অর্থাৎ অগ্রাধিকার একটা শেয়ার থাকে, তো যেটার উপরে আর কি নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়, সেই শেয়ার বিক্রি করেও ব্যাংক বা কোম্পানি চাইলে অর্থ সংগ্রহ করতে পারে। তো বহিস্থ বা বাহ্যিক উৎসগুলো বেশি জনপ্রিয় বিজনেসের ক্ষেত্রে, কারণ কিছু কারণ আছে বা জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তা আছে কিছু। তো ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যেই লাভ অবশিষ্ট থাকে তার উপর কর প্রদান করতে হয়, ফলে করের পরিমাণ কম হয়। অর্থাৎ ব্যবসা করে যে লাভ হয় সেই লাভের টাকা থেকে কিন্তু গভর্নমেন্টকে কর বা ট্যাক্স দিতে হয়। আমরা ইনকামের উপরে ট্যাক্স দিই আমরা, তো গভর্নমেন্টকেও
তার প্রফিটের উপরে ব্যবসাকে ট্যাক্স দিতে হয়। তো সেই ক্ষেত্রে প্রফিট যা হয় তার থেকে সুদ ফেরত দেওয়া বাদ দিলে যে টাকাটা থাকে তার উপরে মূলত ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো ধরো তুমি লাভ হলে 100 টাকা, তোমার ব্যাংকে দিতে হবে 20 টাকা, তাহলে তুমি 80 টাকার উপরে ট্যাক্স দিবা, 100 টাকার উপরে না। তো এই কারণে ট্যাক্সটা কম দেওয়ার জন্য অনেক সময় আমরা সুদটাকে ব্যবহার করতে পারি। ছোট প্রতিষ্ঠানগুলা অভ্যন্তরীণ তহবিল থেকে প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অনেক কম অর্থ পায়, তাই তারা বহিঃস্থ তহবিলের উৎসকে প্রধান উৎস ব্যবহার করে। তো ছোট ছোট প্রতিষ্ঠান, অল্প মূলধন নিয়ে যাদের পুঁজি কম, তারা মূলত কিন্তু ব্যাংকগুলা থেকেই ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ব্যাংকগুলোর উপর, ওইখান থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করে। এগুলা মূলত গুরুত্বপূর্ণ যে প্রথমত আমরা যদি ট্যাক্সটাকে কম দিতে চাই, গভর্নমেন্ট ট্যাক্সটাকে কমাইতে চাই, সেক্ষেত্রে আমরা ঋণের সুদ বা ঋণের মূলধনটাকে বেশি গুরুত্ব দেই। এবং দ্বিতীয়ত আমরা যদি ছোট ছোট প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তাদের নিজেদের মূলধন থাকে না, তারা মূলত এই বাহিরের উৎসগুলাই মূলত বেশি ব্যবহার করে, বরং তারা অনেক টাকা নাই যে শেয়ার ছাড়তে পারবে না, তারা শেয়ারও ছাড়তে পারবে না। তো তখন তারা ব্যাংকগুলো থেকে অল্প অল্প পরিমাণে ঋণ নিতে পারে। তবে বহিঃস্থ এই তহবিলেরও কিছু সুবিধা আছে। একটা অসুবিধা হলো, সুবিধার পাশাপাশি একটা অসুবিধা হলো যে সুদ প্রদানটা বাধ্যতামূলক, যেটা একটু আগে বলতেছিলাম, যে ক্ষেত্রে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের লাভ হোক বা না হোক, তোমাকে অবশ্যই সুদ দিতে হবে। তো আগেই বলা হয়েছে যে কারবারটি লাভ হোক বা নাই করুক, ঋণের সুদ ও কিস্তি অবশ্যই দিতে হবে, যেটা অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে বাধ্যতামূলক না। তো এখানে একটা সুবিধা যেটা অভ্যন্তরীণ উৎসের আছে, যে বাধ্যতামূলক না অর্থ পরিশোধ করা, বা বহিঃস্থ উৎসের ক্ষেত্রে সেটা পরিশোধ করা বাধ্যতামূলক। তো এখান থেকে কিন্তু আমরা নৈমিত্তিক আসতে পারি। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে এই অসুবিধাটি হয় না। তো বহিঃস্থ তহবিলটা মেয়াদ ভিত্তিক, সাধারণত স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আমরা এই তিনটা সম্পর্কেই মূলত ধারণা নিব। তো এটা আমাদের ছকেও ছিল যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো এখানে একটু বলি সংক্ষেপে, স্বল্প মেয়াদী হচ্ছে মূলত 1 বছর পর্যন্ত যে অর্থগুলো আমাদের দরকার হয়, 1 বছরের জন্য টাকা লাগলে আমরা স্বল্প মেয়াদী উৎসগুলো ব্যবহার করব। মধ্যমেয়াদী হচ্ছে 1 বছরের বেশি, 5 বছরের কম সময়ের জন্য অর্থ লাগলে আমরা মধ্যমেয়াদী উৎস ব্যবহার করব। দীর্ঘমেয়াদী উৎস আমরা ব্যবহার করব যদি আমাদের 5 বছরের থেকে বেশি সময়ের জন্য অর্থ প্রয়োজন হয়। তো এখন আমরা স্বল্প মেয়াদী উৎসের প্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য। তো প্রথমে প্রাপ্য বিলকে বাট্টা করো। তো প্রাপ্য বিল কি আগে এটা আমরা জেনে নেই। যখন আমরা কারো কাছে বাকিতে পণ্য ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণে অর্থ পণ্য ক্রয় বাবদ বা ক্রয় মূল্য পরিশোধ করবে। অর্থাৎ ধরো ধারে কোনো কিছু কিনলো, সেক্ষেত্রেই মূলত প্রাপ্য বিলে একটা স্বীকৃতি দিল যে হ্যাঁ, অর্থাৎ ক্রেতা একটা স্বীকৃতি প্রদান করলো বা বিক্রেতাকে একটা স্বীকৃতি দিল যে হ্যাঁ, তুমি আমার কাছে টাকা পাবা, আমি তোমাকে সেই টাকাটা কিছুদিন পরে শোধ করে দেবো। এটা একটা লিখিত একটা কাগজে দিল, সেটাই হয়ে যাবে প্রাপ্য বিল। মূলত প্রাপ্য বিলটা 3 মাসের জন্য হয়ে থাকে, বেশিরভাগ সময় আমরা এটা 3 মাসের জন্য হয়, এবং এটা তৈরি করতেছে যে ক্রেতা। সাপোজ ধরো তুমি একটা মুদি দোকানের মালিক, তুমি আইসক্রিম কিনলা ইগলু কোম্পানি থেকে, ধরো 10,000 টাকার আইসক্রিম কিনলা, তুমি ইগলু কোম্পানিকে একটা লিখিত দিলা যে ইগলু কোম্পানি, আমি তোমার থেকে 10,000 টাকার আইসক্রিম কিনছি, আমি তোমাকে, ধরো আজকে কিনলা, তুমি বললা যে মার্চ মাসের 10 তারিখ বা এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকাটা শোধ করে দিই। তত 3 মাসের কম সময়ের মধ্যেই হয়, বা ম্যাক্সিমাম 3 মাস এর মধ্যেই প্রাপ্য বিলটা পরিশোধ করতে হয়। তো এই দলিলটাকে আমরা বিনিময় বিল বলে থাকি। তো বিক্রেতার কাছে এটা হচ্ছে প্রাপ্য বিল। ঠিক আছে? তো বিক্রেতা এই বিলটা পেয়ে গেল, তখন বিক্রেতা কি করে, ধরো ইগলু কোম্পানি তোমার এই বিলটা পাইলো হাতে, তো ইগলু কোম্পানি তখন কি করবে, কোনো ব্যাংকে নিয়ে যে এটাকে ভাঙায় নিতে পারে, যে ভাই এই যে দেখেন, যে ওই এই লোক আমার কাছ থেকে আইসক্রিম কিনছে, সে মার্চ মাসে টাকা দিবে, তো আমার এখন টাকাটা দরকার, আপনি এই বিলটা রাখে আমাকে টাকা দেন, আপনি মার্চ মাসে ওই লোকের থেকে টাকাটা বুঝে নিন। তো তখন ব্যাংক কি করবে, বলবে ঠিক আছে, তুমি 10,000 টাকা তো এখন 3 মাস পরে পাওয়ার কথা, তুমি আজকে যখন নিতে আসছো তোমাকে আমি কিছু টাকা কম দিব, তার মানে বাট্টা করে দিবে, মানে কম টাকায় বলবে ঠিক আছে, তোমাকে আমি 9,500 টাকা দিচ্ছি, 500 টাকা ডিসকাউন্ট দিতে হবে আমাকে।
তখন ব্যাংক সেটা নিয়ে নিবে এবং ওই ইগলু কোম্পানি 9,500 টাকা নিয়ে চলে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে যদি আরেকটু আমরা ক্লিয়ারলি বুঝবো, একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করে বিক্রেতাকে একটি বিনিময় বিল নামে একটি অঙ্গীকার করে দিল যে মার্চের 30 তারিখের মধ্যে সে 500 টাকা পরিশোধ করে দিবে। তো এমত অবস্থায় বিক্রেতার যদি অর্থের প্রয়োজন হয়, তখন বিক্রেতা এই বিলটি মেয়াদ পূর্তির পূর্বে অর্থাৎ মার্চ মাসের আগেই সে ধরো ফেব্রুয়ারি মাসে কোনো ব্যাংকে গিয়ে সেটা সমমূল্যে, অর্থাৎ 500 টাকা হলে 500 টাকাতেই, সাধারণত 500 টাকা ব্যাংক দিবে না, কারণ যেহেতু আগে আগে গেছে, তো এর থেকে কিছুটা সাধারণত কমেই সেটা বাট্টা করে নিতে হবে। দেখা গেল অনেক সময় 3% বাট্টা যদি হয়, তার মানে 485 টাকা পাবে, মানে 15 টাকা তোমাকে কম দিতেছে। তো দ্যাট ইজ প্রাপ্য বিল বাট্টা করণ। দেন প্রদেয় বিল। তো আমরা যে উদাহরণটা দেখলাম বিনিময় বিলে, বিক্রেতার দৃষ্টিতে ছিল এটা প্রাপ্য বিল, আর ক্রেতার দৃষ্টিতে এটা প্রদেয় বিল। তাহলে একই জিনিস যে তৈরি করতেছে অর্থাৎ ক্রেতা, তার জন্য সেটা প্রদেয় বিল, যে বিক্রি করতেছে অর্থাৎ বিক্রেতা, তার জন্য সেটা প্রাপ্য বিল। তো ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য সেটা অর্থসংস্থান। অর্থাৎ এই যে তুমি মুদি দোকানে তোমার ইগলু 10,000 টাকার ইগলু আইসক্রিম কিনা রাখলা, তোমার কাছে কিন্তু ইগলু কোম্পানিকে দেওয়ার কথা, সেই টাকাটা তুমি দিলা না, 3 মাস পরে দিবে। তার মানে ইগলু কোম্পানি যে টাকাটা প্রাপ্য, সেই টাকাটা তোমার পকেটে, মানে এটা কিন্তু ইনডাইরেক্টলি ইগলু কোম্পানির টাকা তোমার, রাইট? তো সেটা কিন্তু তুমি ব্যবহার করতে পারতেছো, তার মানে ইগলু কোম্পানি তোমাকে ইনডাইরেক্টলি সেটা ইউজ করতে দিতেছে, ধার দিতেছে। তো এই কারণেই বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদ সহ ফেরত দিত। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যাংক থেকে সুদ নিতে হতো। যদি ইগলু কোম্পানি তোমাকে না দিত, তখন তোমাকে 10,000 টাকা ব্যাংক থেকে আইনা ধার করে তখন ইগলু কোম্পানি দিতে হতো, এবং প্লাস ব্যাংকে যখন আবার ফেরত দিত তখন কিন্তু 10,000 দিলে হতো না, ব্যাংক বলতো কিছু বেশি। বাট ইগলু কোম্পানি কিন্তু বেশি নেবে না, ইগলু কোম্পানি তোমাকে 3 মাস সময়ও দিয়ে দিতেছে। দেন স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। তো স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য জামানতবিহীন ব্যাংক ঋণ একটি প্রধান উৎস। অর্থাৎ অল্প দিনের জন্য, যে 1 বছর বা 6 মাস বা 8 মাসের জন্য তুমি ব্যাংক থেকে কিছু টাকা নিলা, কোনো কিছু জমা দিলা। তো এটা বিভিন্ন রকম হতে পারে, যেমন ব্যাংকের নির্দিষ্ট সময়ান্তে সুদ সহ আসলে একবারে পরিশোধ করবা, এটাও হতে পারে। অথবা ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট সময়ের পূর্বে ঋণের কয়েদাংশ বা সম্পূর্ণ অংশ পরিশোধে উৎসাহ প্রদানের নিমিত্তে মোট পরিমাণের উপরে কিছু ছাড় দেয়। অর্থাৎ যেমন একজন ঋণ গ্রহীতা 6 মাস পর 6,000 টাকা, যদি সে 6 মাসের আগেই পরিশোধ করে, তখন তো 6,000 টাকা নিলা, পরিশোধ করতে হবে সাপোজ। তো এখন তোমাকে বললো যে ভাই আপনি যদি 6 মাসের আগে দেন, তাহলে আপনি 2% কম দিন, অর্থাৎ 120 টাকা কম প্রদান করতে হবে। তো এই ক্ষেত্রে এই গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধ অঙ্গীকার না করে ব্যাংক চা মাত্রই ঋণ পরিশোধ শর্ত গ্রহণ করে, তবে সেটা চাহিদা মাত্র প্রদেয় ঋণ হবে। তো এইসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস হিসাবে স্বল্প খরচে এই উৎস ব্যবহার করতে পারে। অর্থাৎ এই উৎসগুলো কিন্তু নেওয়া যায়, কারণ অল্প দিনের জন্য নিলাম আমি, ব্যাংক 5,000 টাকা নিলাম, ব্যাংক বললো ঠিক আছে আপনি 5,500 টাকা দিবেন, ঠিক আছে আপনি 5,500 টাকা দিয়েন না, আপনি আগে আগে দিলে আপনি 5,300 টাকা দিন। তো আমি কিন্তু ওইখানে একটা ভালো অপশন, 200 টাকা কম দিতে হইতেছে। আমি যদি চিন্তা করি না আমার তো 6 মাস লাগবে না, এই টাকা আমি 2 মাসে উঠাই নিই, তো ব্যাংক আমার আবারও ডিসকাউন্ট দিতে, তার মানে আমি দুই দিক থেকে লাভবান হবো। দেন ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন। স্বল্প মেয়াদী ব্যাংক ঋণের আরেকটি উৎস হচ্ছে ব্যাংক জমাতৃপ্ত উত্তোলন। এটা সব প্রতিষ্ঠানই মূলত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ। প্রতিষ্ঠানগুলো চলতি হিসাব, একটা অ্যাকাউন্ট আছে ব্যাংক হিসাবের মধ্যে, চলতি হিসাব, তার মাধ্যমে অর্থ আদান প্রদান হয়। তো ব্যাংক সাধারণত তাদের মক্কেলদের বা প্রতিষ্ঠানের জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে থাকে, তখনই তাকে জমাতিরিক্ত উত্তোলনের যে পরিমাণ ব্যাংক কর্তৃক সীমাবদ্ধ করে দেয়। তো আমরা অনেক সময় অনেকে ক্রেডিট কার্ড ওয়ার্ডটা শুনছি, মূলত ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, ব্যাংক তোমাকে আরো এক্সট্রা 3,000 টাকা অ্যাকাউন্টে ফেলাই দিয়ে বলবে যে আপনি ইউজ করেন। তো এই যে 3,000 টাকা অতিরিক্ত দিল, দ্যাট ইজ তোমার অতিরিক্ত উত্তোলন, এবং এই টাকাটা তুমি উত্তোলনও করতে পারবে, এবং এটা সবাইকে দেয় না। তো ব্যাংক যাদেরকে ভালো কাস্টমার মনে করে, যাদের সে ক্ষমতা আছে দেওয়ার মতন, তাদেরকেই শুধু দিয়ে থাকে, এবং এটার একটা ঠিক করেও তারা, যে কতটুকুন দিবে, কতটুকুন রেট দিবে, পার্সেন্টেজ কি হবে, এগুলো ব্যাংকই ঠিক করে দেয়। তো সাধারণত আমরা
এসব প্রতিষ্ঠান বছরের যে কোনো সময় বিক্রি কমে যায়, সেই সময় এই ধরনের উৎস থেকে অর্থায়ন করতে পারে। অনেক সময় শীতকালে ইগলু ব্যবসা কমে যাবে, ইগলু বা আইসক্রিম, তখন তারা কিন্তু এই যে ব্যাংক অতিরিক্ত যে টাকাটা দিল সেটা ব্যবহার করতে পারে। যেমন একটি আইসক্রিম ফ্যাক্টরি সারা বছর উৎপাদন, গুদামজাত ব্যবস্থা ইত্যাদি কার্য অর্থ ব্যয় করে, কিন্তু গ্রীষ্মকালে আইসক্রিমের বিক্রি বেশি হয়, ফলে অন্যান্য সময় তারা এই উৎসটা ব্যবহার করত, শীতকালে তারা ব্যবহার করত। অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হয়, কিন্তু এই ধরনের ঋণে শুধুমাত্র ঋণের সুদ যখন জমাতিরিক্ত উত্তোলিত অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ দিতে হয়। অর্থাৎ তুমি যদি 10,000 টাকা তোমার লিমিট তোমার নিজের আছে, তো তুমি যদি 10,000 টাকা ইউজ করো তাহলে কিন্তু কোনো সুদ দিতে হবে না। তুমি যখন অতিরিক্তটা ইউজ করবা তখনই সুদ দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। তো এই ধরনের সুদের হারটা বেশি হয়, কারণ এই সুযোগ সুবিধা সবাইকে দেয় না, প্রথমেই বলছি। তো এই যে 3,000 টাকা, নর্মালি 3,000 টাকা যদি ঋণ নিতা, যেটা ধরো যদি 300 টাকা দিতে হয়, এখানে দিতে হবে 500 টাকা সাপোজ, তো এটা বেশি। তবে এই ধরনের ঋণের সুদ আর হার উৎস হতে বেশি হয় এবং এটি ব্যাংক চাওয়া মাত্র গ্রাহক গ্রহীতাকে পরিশোধ করতে হয়। ক্ষুদ্র ঋণ, এ ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের সাথে জড়িত, অর্থাৎ ছোট ছোট বিজনেস, গ্রামীণ পর্যায়ের বিজনেস, তাদের জন্য মূলত এই ধরনের ক্ষুদ্র ঋণগুলো, তাদের যাতে রেগুলারের মূলধন, চলতি মূলধনটা চাহিদা পূরণের জন্য এটা হয়। যেমন কুটির শিল্পের জন্য, কৃষি উৎপাদন, হ্যাচারি, খামার ইত্যাদি ক্ষেত্রে। যেমন এখানে ব্র্যাক আছে, যুব উন্নয়ন ব্যাংক আছে, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এরা মূলত এই ধরনের ঋণ দেয়। তো এই উদাহরণগুলো জানতে হবে, ক্ষুদ্র ঋণ কারা কারা দেয়, প্রতিষ্ঠানগুলোর নাম। এই ঋণগুলি বিভিন্ন ধাপে ধাপে তাদের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, মূলত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে তারা ঋণ দেয়। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। প্রাপ্য বিলের বাট্যাকরণ বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে বোঝাও। আমরা একটা এখানে উদাহরণ ইউজ করছি, তুমি তোমার মতন করে একটা উদাহরণ ইউজ করবে। আমি বইয়ের থেকে একটা উদাহরণ দেখাইছি এবং আমি নিজেও একটা আইসক্রিমের, ইগলু আইসক্রিম দিয়ে উদাহরণ দিয়েছি, তুমি সেরকমই একটা উদাহরণ নিজের মতো ইউজ করবে। এবং বাহ্যিক উৎসগুলির জনপ্রিয়তা, অর্থাৎ আমরা দুইটা কারণে বাহ্যিক উৎসটা ব্যবহার করি, কেন প্রয়োজন সেটা, প্রয়োজনীয়তাটা, এটা খুব গুরুত্বপূর্ণ, বাহ্যিক উৎসটা কেন, এটা ব্যাখ্যা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।